না, তেমন কিছু না। শার্লিন এসছে নাকি মিথির কাছে? মিথি তো ওই বাড়ি গেল, নবনী এসে ডেকে নিয়ে গেল। সুচরিতা ভাবি নাকি জামার মাপ নিতে ডেকেছে। এতটুকু কথায় প্রহর মনে মনে হাসল। সে হাসি কি আনন্দের না লোক দেখানো? ও ঠিক আছে, তবে আমি যাই। মোহনিয়া বেগমকে আর কিছু বলার সুযোগ দিল না। দরজা থেকে বেরোতেই মিথির দেখা পেল। সে হন্তদন্ত পায়ে ছুটে আসছে। প্রহরকে দেখে থেমে গেল। প্রহরও দাঁড়ালো তার সামনে। মিথি এক পলক তাকালো। চশমার আড়ালে লুকায়িত দৃষ্টিতে যে তৃষ্ণা, তা কি আর সে দেখতে পেল? চোখের তৃষ্ণা মিটলেও মনের তৃষ্ণা কি কখনো মিটবে? বিয়ে নিয়ে খুশি? আপনি খুশি? প্রহর মিথির চটজলদি এমন উত্তর ঠিক বুঝল না। আমার খুশি না হওয়ার কি আছে? তাহলে আমাকে জিজ্ঞেস করছেন? আমারও তো অখুশি হওয়ার কারণ নেই। কি চমৎকার উত্তর, যেন সে তৈরি ছিল উত্তর দেবার জন্য। প্রহর আশেপাশে তাকালো। কথা বাড়াবে না ভেবে পা চালালো। একটু দাঁড়ান তো। প্রহর দাঁড়ালো। মিথি দৌড়ে ঘরে গেল। 2 মিনিটের মধ্যে আবার ফিরে আসলো। হাঁপাতে হাঁপাতে হাতের জিনিসটা বাড়িয়ে দিল প্রহরের দিকে। প্রহর বাড়ানো হাতখানা ফিরিয়ে না দিয়ে নিয়ে নিল। গুছিয়ে রাখা জিনিসটা মেলল। সুন্দর একটা রুমাল, হাতে সুতোর কাজ করা রুমালের চারধারে, আর ঠিক মাঝখানে সাদা সুতোয় লেখা শুকতারা। কালো কাপড়ের উপর সাদা সুতোয় বেশ মানিয়েছে, যেন কালো আকাশে শুকতারা জ্বলছে। আপনার জন্য। আপনার শুকতারাকে তো পাবেন না, তাই দিলাম। কি জন্য? উপহার নাকি স্মৃতি? আপনি যা ভেবে নেবেন। স্মৃতি হয়ে থাকুক না হয়। সব হারিয়ে গেলে স্মৃতি কখনো হারিয়ে যায় না, ঠিক আছে? বিষাদ, যন্ত্রণা কিংবা আনন্দ মুখর মুহূর্ত হিসেবে। আমি কোনটায় থাকবো প্রহর ভাই? মিথির এমন প্রশ্নে প্রহর কিছুটা চমকালো। মানে? মিথি হেসে বলল। চমকে উঠলেন কেন? আমি তো রুমালের কথা বললাম। প্রহর এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখ অন্য কথা বলছে। মিথির দৃষ্টি এক ধ্যানে তারই দিকে। এই দৃষ্টি শেষে সর্বনাশ ডেকে আনতে পারে। সে হন্তদন্ত পায়ে ছুটল বাড়ির পথে। মিথি সেই পথের দিকে তাকিয়ে রইল। প্রহরের আর ফিরে তাকানো হল না। নদীর স্রোতের মতো বয়ে চলে সময়। সময় কি কারোর জন্য অপেক্ষা করে থাকে? মিনিট ঘণ্টা সাথে দিনও পেরিয়ে গেছে। আজ বৃহস্পতিবার, সেই কাঙ্ক্ষিত দিনের এক অংশ। কেউ পাওয়ার আনন্দে হাসবে, কেউ বা হারানোর বেদনায় কাঁদবে। বাড়ি ভর্তি মানুষ, কেউ কারোর খোঁজ নেবার সময় পাচ্ছে না। শার্লিন এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে, কিন্তু সেই মানুষটিকে নজরে পড়ছে না। সেই বিকেলে দেখেছিল ডেকোরেটরের মানুষদের সাথে হাতে হাতে কাজ করছিল। অন্যান্য আয়োজনেও তার কমতি নেই। মানুষ কতটা সহ্য ক্ষমতা নিয়ে জন্মালে ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দেওয়ার আয়োজন করে? এই সহ্য ক্ষমতা প্রহর ভাইয়ের আছে। কাজের মধ্যে ঠোঁটের কোনো হাসি সবার নজরে পড়ছে, কিন্তু কয়জন বুঝছে তার ভেতর পুড়ছে? শার্লিন ভিড় ঠেলে পাবেলের কাছে গেল। আসিফ তাকে আসতে দেখে বলল। আবার কি বেয়াদবি করতে এসেছো? শার্লিন তার কথার উত্তর দিল না। আজ ফাজলামো করার মতো মানসিকতা তার নেই। ওদিক থেকে নবনী আর হৃদিতা ডাকছে। তাদের ডাক উপেক্ষা করে পাভেলকে জিজ্ঞেস করল। প্রহর ভাই কোথায়? পাভেল আশেপাশে তাকালো, উত্তরে বলল, ঘরে আছে। ঘরে না পেলে দেখো অন্ধকার ছাদে বসে আছে, আমাদের জোর করে এখানে পাঠিয়েছে। শার্লিন উপরে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে মোহনিয়া বেগম ডাক আসলো। শার্লিন ঘুরে ওই বাড়ি গেল। এত মানুষের মধ্যে মিথির কানে কানে কিছু কথা বলে দৌড় দিল। মিথির দৃষ্টি এলোমেলো। গত 2 দিন সে যেসবের সাথে পরিচিত হয়েছে, সবকিছু তার অবিশ্বাস্য লাগছে। না পারছে বলতে, না পারছে সইতে। সে কেবল ঠাঁই বসে আছে। অনিমা পাশ থেকে কি বলছে তার কানেও যাচ্ছে না। শার্লিন সিঁড়ি বেয়ে ছাদে উঠল। আবছ অন্ধকারে মানুষটাকে দেখতে পেল। তার দৃষ্টি সামনের বাড়িটার দিকে। প্রহর পায়ের আওয়াজ শুনে পিছনে তাকালো। শার্লিনকে দেখে আবার সামনে ঘুরল। শার্লিন সেখান থেকে বলে উঠল, এত অনুভূতি, ভালোবাসা লুকিয়ে রেখে কি লাভ প্রহর ভাই? অনুভূতি প্রকাশ করতে হয়, ভালোবাসলে বলে দিতে হয়। প্রহর ঠোঁট ভেঙে হাসল। আকাশপানে চেয়ে ঠোঁটের কোনো তির্যক হাসি লেপে উত্তর দিল। সব অনুভূতির গন্তব্য হয় না প্রকাশ্যে, কিছু অনুভূতি রয়েছে আড়ালে। শার্লিন আশাহত হল। প্রহর ভাইয়ের মুখপানে চেয়ে তার কষ্ট লাগল। সে প্রেমে না পড়লেও বুঝতে পারে অনুভূতির ব্যথা, তাই তো আবারও অনুরোধ করে বলল, চেষ্টা করে দেখুন না, ভালোবাসা জয় করতে হলে লড়াই করতে হয়। এবার প্রহর হো হো করে হেসে উঠল। শার্লিন অবাক হল, মানুষ এত কষ্ট নিয়েও হাসতে পারে? হ্যাঁ পারে। এই যে ভাব ছাড়া প্রহর ভাই, মুখে হাসি ঝুলিয়ে রাখলেও অন্তর তার পুড়ে যাচ্ছে ব্যথায়, এ কথা মিথ্যে নয়। প্রহর ছাদ ত্যাগ করার জন্য সিঁড়ির কাছে এলো। কিছু মনে হতে দাঁড়িয়ে পড়ল, বলল, কিছু ভালোবাসা কেবল ভালোবাসা দূর থেকে দেখার জন্যই সৃষ্টি হয়,
নিজের করে পাওয়ার জন্য নয়। চলে গেল রেখো গেল শার্লিনের ভাবনায় মত্ত চাহনি। না, কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? সব ঠিকঠাক এ মুহূর্তে কিছু করার যে নেই। বাহিরে গায়ে হলুদ হচ্ছে, কাল মিথি আর পিয়াস ভাইয়ের বিয়ে। পিয়াস ভাই মিথিকে পছন্দ করলেও প্রহরের মতো ভালোবাসতে পারবে না। মানুষটার সব থেকেও কেউ নেই, মা নেই, বাবা নেই, পরিবার থেকেও নেই। এর মধ্যে ভালোবাসা হারিয়ে ফেললে সে নিঃস্ব হয়ে যাবে। তাহলে কি মিথিকে সবটা বলে দেব? কিন্তু সেই বা কি করতে পারবে? যতটুকু বলেছি সেটুকু সন্দেহভাজন হিসেবে মিথির কাছে উপস্থাপন করেছি, এবং সে অতটুকুই ভেবে নিয়েছে। সত্যি সেই যে প্রহর ভাইয়ের শুকতারা, সে নিজে শিওরভাবে এখনও জানে না। তার মনে পিয়াস কিংবা প্রহর কারোর জন্য ভালোবাসা নেই। পিয়াসের জন্য ভালো লাগা আছে, সেটা স্বাভাবিক হিসেবে। তবে প্রহর ভাইয়ের অনুভূতির জন্য কিছু একটা টান আছে। যদি সে আগে জানত তবে কিছু একটা হতেও পারত। আকাশকুসুম ভাবনায় ভাটা করল নিচ থেকে চিল্লানোর শব্দে। শার্লিন তাড়াতাড়ি করে ছাদ ত্যাগ করল। মিথিকে হলুদ শাড়ি পরিয়ে স্টেজে বসানো হয়েছে, আরেক পাশে স্টেজে পিয়াসকে। যেহেতু একই সাথে এ বাড়ি ও বাড়ি, তাই স্টেজ বাহিরে ফাঁকা জায়গায় করা হয়েছে একসাথেই। সেখানে গ্রামের বৃদ্ধারা নানান ধরনের গীত গাইছে। তাদের পালা শেষ হলে বক্সে শুরু হচ্ছে গান, সাথে রীতি ও নবনীর নাচ। প্রহর দূর থেকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকক্ষণ। হঠাৎ করে মিথির নজর পড়ল প্রহরের দিকে। এক দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। গায়ে হলুদ পাঞ্জাবি আর ঘাড়ে গামছা ঝুলিয়ে আছে। দেখাপা, পিয়াস ভাই তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। রীতির ধক্কায় মিথির নজর সরল। ডান পাশে তাকালো, পিয়াস এদিকে তাকিয়ে আছে। ওই স্টেজে নবনী, শ্রাবণী আরও কয়েকজন আছে। মিথির পাশে অনিমা, রীতিদা আর শার্লিন আছে। রুহেল তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে অনিমাকে দেখছে। তখনই বিনু ফুপুর আগমন হলো। আজ সে মহাব্যস্ত, কেন মতো হলুদ দিয়ে ছুটল। পথে প্রহরকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল। এখানে দাঁড়িয়ে আছো কেন আব্বা? ওদিকে যাও, ভাই বোনের বিয়ে আনন্দ করো। প্রহর কেবল মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, সাথে ঠোঁটের কোনো হাসিটাও ফুটিয়ে তুলল। পাভেল আর আসিফ দাঁড়িয়ে দেখছে আর প্রহরের উপর রেগে যাচ্ছে। যা দেখ কি সুন্দর মানাচ্ছে, যা হলুদ দিয়ে আয়। পাভেলের কথায় সত্যি সত্যি প্রহর গেল। প্রথমে বসল পিয়াসের কাছে। সে যেতেই পিয়াস বলল, কোথায় ছিলি বলতো? কতক্ষণ থেকে খুঁজছি। তোর মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, কিছুটা কমেছে। আসলে এই মাথা ব্যথা কিছু না, শুধু এইসব থেকে দূরে থাকার জন্য বাহানা মাত্র। সে হলুদ লাগালো পিয়াসের গালে। যে হলুদের অনুষ্ঠানের পরদিন তার প্রিয়সী হবে অন্যের পাশে, শেষ অবধি কি তা সহ্য করতে পারবে? শার্লিন ওপাশ থেকে পিয়াসের স্টেজের দিকে তাকিয়ে আছে। প্রহর উঠতে নিলে হুট করে সানিয়া প্রহরের গালে হলুদ লাগিয়ে দেয়। হাতখানা ধরে বলে, দেবরজি, ভাবিকে হলুদ লাগাবে না? একমাত্র ভাবি, এতটুকু তো দাবি। প্রহরের মেজাজ খারাপ হলো, কিন্তু এত মানুষের মধ্যে কিছু বলতে পারল না। প্রহর হাত ছাড়িয়ে নিল, বলল, আপনার বিয়ে নাকি? হলুদ মাখের ইচ্ছে থাকলে মিলন ভাইকে ডাকি। পিয়াস চুপ করতে বলল। এই মহিলার ব্যবহার সে কিছুটা জানে বোঝে, কিন্তু তার সাথে বাড়াবাড়ি করার সাহস পায় না। প্রহর যেতে নিলে মিথির নানি হামিদা বানু কোথা থেকে এসে প্রহরকে টেনে নিয়ে গেল। গীত গাইছে আর তার হাত ধরে নাচছে। প্রহর যেন বুঝতে পারল না কি হচ্ছে। সে এসব নাচ পারে না বা কখনো করেনি, কিন্তু বড় মানুষ তাই না করল না, কেবল হাত ধরে থাকলো আর আনন্দ দেখল। সবাই আনন্দে থাকুক, এই তো চায়। প্রহর ভাই, মিথিকে হলুদ লাগাবে না? প্রহর থামল, নাক বরাবর সোজা তাকালো। মিথি তখন হেসে হেসে অনিমাকে কি যেন বলছিল। প্রহর শার্লিনের প্রত্যুত্তরে এগিয়ে গেল, বলল, অবশ্যই। সে স্টেজের একপাশে বসল। মিথি সোজা হলো, দৃষ্টি রাখল প্রহরের দিকে। প্রহরও তাকালো। সবার সামনে হাসতে হাসতে গাঁদা তুলে হলুদ তুলে মিথির গালে ছোঁয়ালো। এই ছোঁয়ার অনুভূতি বেদনাদায়ক হলেও হাসতে হচ্ছে। ফুলটা আবার হলুদের বাটির উপর রাখল। পাশে শার্লিন ছাড়া কেউ নেই। রীতি নাচছে এখন। অনিমা রুহেলের সাথে কি যেন কথা বলছে। প্রহর পকেট থেকে একটা ছোট কৌটো বাহির করল, মিথির হাতে দিয়ে বলল, গায়ে হলুদ এবং বিয়ের উপহার। উপহার? তবে বিয়ের দিন দিবেন, আজ কেন? ভাবলাম যার জিনিস তাকে দেওয়া উচিত। যদি এত মানুষের ভিড়ে হারিয়ে যায়, এই উপহার আমার টাকায় কেনা। যত্নে রাখিস, ভালো থাকিস। মিথি শুনল। তার বুকের মধ্যে কম্পন সৃষ্টি হলো। প্রশ্নরা তাড়া করল। আপনার শুকতারা সত্যি কে প্রহর ভাই? মিথির থেকেও শার্লিন বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, যদি শেষবেলায়ও বলে দেয়। কিন্তু তার হলো কই। প্রহরের উত্তর বরাবরের মতোই নিরাশ করল। এত জানার আগ্রহ কেন? আমাকে জানতে আসলে আধার ছাড়াই কিছু পাবি না। সে আধারে মাঝে মাঝে শুকতারা দেখা মিললেও এখন মিলবে কেবল অমাবস্যা। আর অমাবস্যায় তো শুকতারা দেখা যায় না।
যদি কখনো জ্যোৎস্না রাত আসে, ভোরের শেষে শুক্তারা দেখা মিলে, সেদিন না হয় বলবো। প্রহর চলে গেল। সানোয়ার দেওয়ান তাকে ডাকছে। বাহিরে উনুন খোঁড়া হচ্ছে। রাতেই গরু জবাই করা হবে এবং ভোরে রান্না শেষ করে রাখবে। আসিফ আর পাভেল প্যান্ডেল থেকে বাহির হলো। হুট করে মানিক সাজবের সামনাসামনি হলো। ওদের দিকে অসন্তোষ নজরে তাকালো। সেই শুরু থেকে কেন যেন ওদের পছন্দ করে না, সেটা ওনার চোখ দেখলেই বোঝা যায়। মানিক সাহেব পাশ কাটিয়ে চলে গেল। আসিফ পাভেলকে বলল, এই লোকটাকে বাইরে থেকে সহজ সরল মনে হলেও ভেতর থেকে আস্ত গিরগিটি আর বাদ লোক। এই লোকটার জন্যই এমন হয়েছে। যদিও ওনার ভাবনা কিছুটা সঠিক, আবার ভুলও, তারপরেও মানুষের দোষ দিয়ে কি লাভ, যেখানে প্রহর নিজে নিশ্চুপ। যদি সে মুখ খুলত, তবে মিথি রাজি হলেও হতে পারত। মেয়েটার চোখে প্রহরের জন্য আকুলতা দেখি। হয়তো ভালোবাসার নয়, কিন্তু ভালো লাগার তো বটেই। সেই ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হতে কতক্ষণ লাগতো? আসিফের ফোন বেজে উঠল। বাড়ি থেকে ফোন করেছে। কথা বলতে সামনের দিকে এগিয়ে গেল। এদিকটায় সাউন্ডের জন্য কথা শোনা যাচ্ছে না। পাভেল জুড়ে দম ফেলল। জীবন এমন কেন? যারা সত্যি ভালোবাসে তাদের সামনেই কেন সমুদ্রের উত্তালে ঘেউ পাড়ি দেওয়ার সমান বাধা আসে? জীবনে কি টাকাই সব? চলতে গেলে টাকার প্রয়োজন আছে, তাই বলে অধিক ছাড়াও তো সুখে থাকা যায়। মানুষ কেন এটা বোঝো না? রাত বাড়ল। চারদিকের ভিড়ও কমে এলো। গ্রামের মানুষ যারা গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে এসেছিল তারাও চলে গেছে। আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকে শুয়ে পড়েছে। শার্লিন মিথির পাশে বসে আছে। তার মাথায় একটাই চিন্তা ঘুরছে, কি করলে কেউ একজন সুখের মুখ দেখবে। সে নিজেও বাবা ছাড়া বড় হয়েছে, তার অভাব বোঝে। বাবা ছাড়া পৃথিবী কেমন সেটাও অল্প স্বল্প জানে। মিথি শার্লিনকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, কি ভাবছো আপা? শার্লিন ভাবনা থেকে বেরোলো। ওর দিকে তাকিয়ে বলল, তোকে একটা সত্যি কথা বলবো? মিথি আগ্রহ নিয়ে মাথা নাড়ালো। শার্লিন আশেপাশে তাকালো। মনে মনে ভাবল, দুঃখিত প্রহর ভাই, আপনার কথা রাখতে পারলাম না। রীতি পাশে ছিল, ওকে বাহানা দিয়ে সরিয়ে বলল, মিথি, প্রহর ভাইয়ের ডায়েরিটা যে দিয়েছিলাম, পড়েছিস তো পুরোটা? মিথি আবারও মাথা নাড়ালো, বলল, হ্যাঁ পড়েছি, তবে কি তীব্র অনুভূতি সবটা। কিন্তু তার নাম লেখা নেই একটাতেও, শুধু লেখা শুকতারা। তুমি ইঙ্গিত কিছুটা দিলেও পুরোটা খোলাসা নয়। যার জন্য ওনার মনে এত অনুভূতি, সে জানলে নিশ্চিত ভালোবাসতো। প্রহর ভাই নিজেকে দুঃখী মানুষ মনে করে। তার জীবনে সুখ হয়ে শুকতারা কেন ধরা দিল না, এই প্রশ্নটা উপরওয়ালার কাছে মন জানতে চায়। প্রহর ভাইয়ের শুকতারা তুই মিথি? মিথির নিচু দৃষ্টি তৎক্ষণাৎ উপর উঠল। তাকালো শার্লিনের দিকে। সেও চেয়ে আছে, চোখে ভাসছে সত্যির প্ররোচনা। মিথি অনেকটা অবাক না হলেও কিছুটা হয়েছে। ডায়েরিতে কারো নাম না লেখা থাকলেও এক জায়গায় লেখা ছিল, যার প্রিয় গোধূলি, অক্টোবরের শিউলি, বসন্তে কৃষ্ণচূড়া, বর্ষার কদম, সেই পুরো মানুষটাই আমার প্রিয়। নেই শুধু পাওয়ার সৌভাগ্য। এই কয়টা লাইন নিজের সাথে মিলেছিল, কিন্তু এমন পছন্দ অন্য কারোও হতে পারে এই ভেবে ভাবেনি তেমন। তবুও সন্দেহ থেকেই সেদিন রুমাল দেওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম, আমি কি হিসেবে থাকবো? উত্তরটা পাইনি। মিথি, কি ভাবছিস? অনুভূতি যেখানে লুকিয়ে থাকে সেখানে ভালোবাসাও বন্দি থাকে। আমি তো বন্দি নই। বন্দি করতে পারতো, কিন্তু তিনি তা করেননি। তবে এইখানে আমারই বা কি করার আছে? পুরুষ হয়ে যেখানে বলতে ভয় পেয়েছে, সবার সামনে বলেনি, আমি তবে কি করি? এখন এই মুহূর্তে কি করার আছে? আব্বার মান সম্মান ভেঙে আমি কি যাব? এমন দিনের জন্য আব্বা আমায় মানুষ করেনি। যদি সব ঠিক হওয়ার আগে বলতো, তবুও কিছু একটা চেষ্টা চলতো। শেষ পর্যায়ে এসে আমি কি করব? সব এলোমেলো হয়ে গেলে সম্পর্ক নষ্ট হবে। একজন মেয়ের কাছে তার বাবার সম্মান সবার আগে। মোহনিয়া বেগম ডাকছে। বিনু ফুফু এদিকে আসছে। মিথি চোখের কোণে থাকা জলটুকু মুছে নিল। সেই অনুভূতি তার জন্য জানার পর কেমন যেন নিজের মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে। তার জন্য কেউ সমুদ্র সমান ভালোবাসা পুষে রেখেছে, কিন্তু পাওয়ার ভাগ্য হল না। কেন প্রহর ভাই এমন করলেন? আপনি পেলেন না আমাকে অনুভূতির সাথে পরিচয় করিয়ে অপরাধী বানালেন আপনি। ডায়েরির পাতায় লেখা ছাড়াও কিছু অনুভূতি চোখের পলকেও বুঝতে পারতাম, তবে সেই অনুভূতির নাম জানতাম না। আজ যখন জেনেছি, তখন সব অনুভূতি মনে হচ্ছে আমায় জেকে ধরেছে। বিনু মিথিকে নিয়ে যাচ্ছে। শার্লিন ঠাঁই দাঁড়িয়ে রইল। আজকের দিন গেলেও আফসোস শেষ হবে না। শার্লিন দৌড়ে বাড়ির ভেতরে গেল। কিছু লোকজন জেগে আছে, তারা কাজে ব্যস্ত। কি করতে চাচ্ছিস প্রহর? প্রহর ব্যাগ গোছাতে গোছাতে উত্তর দিল, ঢাকায় ফিরে যাব। কেন? সবাই কি ভাববে? আমার সহ্য ক্ষমতা অসীম হলে তাকে অন্য কারো নামে কবুল বলতে দেখার মতো ক্ষমতা হয়নি। চল তাড়াতাড়ি,
এখন সবাই সামনে থেকে কাজে ব্যস্ত। আমরা পেছনে দরজা দিয়ে বেরোবো। দিন হলে যখন দেখতে পাবে না, ফোন করলে কিছু একটা বানিয়ে বলবো। পাভেল প্রহরের হাত থেকে ব্যাগটা কেড়ে নিল। হুট করে ওকে জড়িয়ে ধরল। এমন না করলেও পারতি, আজ না হোক বহুদিন পর চোখের সামনেই তো দেখতে হবে, তখন কেমনে সহ্য করবি? শক্ত প্রহর এবার নরম হল। অবাধ্য কান্না দলা পাকিয়ে আটকে রইল। একসময় সেই কান্না অশ্রু হয়ে ধরা দিল। আসিফ তাকিয়ে দেখল বাহিরে শক্ত জাহির করা মানুষটার ভেঙে পড়া। পুরুষ নাকি কাঁদে না, তবে প্রহরে কাঁদছে কেন? প্রহর ঘড়িক পরেই পাভেলের থেকে সরে এলো। ওদের গুছানো ব্যাগ নিতে বলল। হঠাৎ তার ডায়েরির কথা মনে পড়ল। চারদিকে খুঁজেও পেল না। আমি বাইরে দেখে আসছি কেউ আছে কিনা। আপনি কোথায় যাবেন প্রহর ভাই? প্রহর দরজার কাছে যেতেই শার্লিনকে দেখতে পেল। তার চোখ মুখ কেমন আঁধারে ঢাকা। প্রহর তার প্রশ্নে হাসল। মেয়েটা তাকে বড় ভাই হিসাবে ভীষণ ভালোবাসে, এমন হয়তো আর কাউকে বাসে না। ঢাকা চলে যাচ্ছে। তাকে বধূরূপে দেখার স্বাদ ছিল, কিন্তু অন্য কারো বধূরূপে দেখার সাধ্য যে নেই। প্রহর চলে গেল। একটু পর আবার আসলো। ওদের দুজনকে বলল তাড়াতাড়ি বেরোতে। আসিফকে আগে পাঠালো। প্রহর ছাদে উঠে ব্যাগগুলো তাকে দিয়ে দিল। তারপর দুজনেও বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ির পেছনে বাগান, তারপরে আছে কবরস্থান। এদিকটায় বেশ অন্ধকার, কেউ তেমন আসে না রাতে। প্রহর একবার পিছনে তাকালো। রঙিন সাজ তার জন্য বিষাক্ত। পা বাড়ালো আর তাকালো না পিছন ফিরে। সবাই ঘুমে, আর কিছুজন তখন কাজে ব্যস্ত। তখনই হঠাৎ করে 2 তলা হতে শাহানার কান্না ভেজা চিৎকারের কণ্ঠ ভেসে আসে। হঠাৎ কান্না আর গোলমেলে শব্দে বাড়ির ঘুমিয়ে থাকা মানুষও উঠে পড়ে। বাড়ির সব মানুষ দৌড়ে উপরে গিয়েছে। উপরে গিয়ে যা দেখল তাতে সকলে স্তব্ধ। শার্লিনের মুখ দিয়ে সাদা ফ্যাপড়া উঠছে, শরীর নিতেই ঝয়ে পড়ে আছে। পাশেই খালি ঘুমুরের ওষুধেই প্যাকেট পড়ে আছে। সুচরিতা বেগম শার্লিনের শরীরে হাত দিল। এখনও শরীর গরম আছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। পিয়াস, রমিজকে ডেকে আটো গাড়ি নিয়ে আসতে বল। সকলের ছোটাছুটি চলল। মিথিও দৌড়ে আসলো। চোখের সামনে শার্লিনের নিতেজ শরীরটা ঘুমন্তের ন্যায় পড়ে থাকতে দেখতে পেল। কিভাবে, কেন, কি কারণে হলো কেউই বুঝল না, বা এই সময় এসব ভাবার চেষ্টাও করল না। আনন্দময় বিয়েবাড়ি মুহূর্তেই বিষাদের রূপ নিল। অনেকের মধ্যে উত্তেজনা ছড়ালো। সবার জানার আগ্রহ কেন এমন হলো। শার্লিনের ঘরে রাখা চিঠিটা পেলেও বাড়ির লোকজন ছাড়া বাহিরেও কাউকে জানানো হয়নি। অনেকে স্তব্ধ সেই চিঠি পড়ে, বিশেষ করে পিয়াস এবং মিথি। পিয়াস, সুচরিতা, শাহানা আর সানোয়ার দেওয়ান শার্লিনকে নিয়ে গেছে উপজেলা শহর বিরামপুর হসপিটালে। মিথি সবার আড়ালে চিঠিখানা নিয়ে বসে আছে। একদিকে শার্লিনের জন্য চিন্তা, আরেকদিকে অন্য ভাবনা। শার্লিন আপা কেন এমন করলো? চিঠিতে লেখা বিষয়ে কখনো তো বলেনি। হুট করে এসব কেমন এলোমেলো হয়ে গেল? তবে কি এই জন্যই প্রহর ভাইকে নিয়ে আমার নাম মিথ্যে জড়িয়েছিল, যাতে করে প্রহর ভাইয়ের সাথে যাই? কিন্তু না, শার্লিন আপা এমন মিথ্যে বলার মানুষ তো না। কেন এমন করলে আপা? আমার সত্যিটা বলতে পারতে। অপ্রকাশিত অনুভূতির মূল্য দেয়া যায় না, কিন্তু তোমার অনুভূতির মূল্য পাওয়ার ব্যবস্থা ঠিকই করতাম। এর মধ্যে আবার খোঁজ পড়ল। প্রহর এবং তার বন্ধুরা কেউই ঘরে নেই, কোথায় গেছে কেউ জানে না। শামশের দেওয়ান আর সোলাইমান দেওয়ান ও মানিক সাহেব চিন্তিত হয়ে বসে আছে। অরুণা যেন নিবর দর্শক, কে মরল বাঁচল তাতে তার কিছু যায় আসে না। সানিয়াও তাই। বউ শাশুড়ির মিল আছে বলতেই হবে। সায়েদা বানু হাহুতাশ করছে, নাতনির যেন কিছু না হয় সেই প্রার্থনা করছে। মিলন বাহির করে ছুটে এলো। শামশের দেওয়ানের সাথে এসে বলল, দাদু, পাশের বাড়ির এক লোক বলল প্রহর আর ওর বন্ধুদের নাকি বাড়ির পিছন দিক দিয়ে কোথাও যেতে দেখেছে। ওর নাম্বারে কল দে। কোথায় গেছে এত রাতে জিজ্ঞেস কর। মানিক দৌড়ে ঘরে গেল। সাহার দাঁড়িয়েছিল। সে মানিকের উদ্দেশ্য বলল। এবার কি করবি মানিক? মানিকের থমথমে চেহারা। শামশের দেওয়ান এই সময়ে ছেলের এমন কথা পছন্দ হলো না। তুই চুপ করে থাক, পারলে ঘুমিয়ে পড়। সুলাইমান, মোটরসাইকেল বাহির কর, বিরামপুরে যাব। আর হ্যাঁ মানিক, চিন্তা করবি না, আমার ওপর ভরসা আছে তো? আপনার উপর ভরসা আছে বড় আব্বা, সব কথা পরে হবে, আগে শার্লিনের সুস্থ হয়ে ফিরে আসাটা জরুরি। প্রহর, আসিফ আর পাভেল এই রাত 2টোয় বিরামপুর রেল স্টেশনে বসে আছে। এত রাতে ট্রেন নেই, আছে একবারে ভোরে। আসিফের বাসে যাওয়া সমস্যা হয় বিধায় ভোর অবধি অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। প্রহর কপালে 2 হাত ঠেকিয়ে মাথা নিচু করে বসে আছে।
প্রচণ্ড মাথা ব্যথা করছে, অসহ্য যন্ত্রণায় যেন মাথা ছিঁড়ে পড়ছে এমন অবস্থা। মাঝে মধ্যে এমন হয়, তবে আজই হতে হলো। যন্ত্রণার মাঝে আরও যন্ত্রণা দেওয়া, এটা বোধহয় প্রকৃতির নিয়ম। বাবা, কয়টা টাকা দিবে? রাত্রে কিছু খাইনি। প্রহর তাকালো। এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে, পরনে পুরনো জামা, চোখ মুখ শুকনো দেখে মনে হচ্ছে কিছু খায়নি। প্রহরের মায়া হলো, পকেট থেকে 100 টাকা বাহির করে দিল। এই 100 টাকা পাওয়াতে সেই বৃদ্ধার চোখ খুশিতে চিকচিক করে উঠল, হাসি মিলে উঠল শুষ্ক অধরে। প্রহরের মাথায় হাত রেখে বৃদ্ধা দোয়া দিল, তোমার সব ইচ্ছে পূরণ হোক, আল্লাহ তোমার ভালো করুক। দোয়ার বিপরীতে প্রহর হাসল, মাথা ব্যথা খিঁচে রেখে বলল, জীবনে কোনো ইচ্ছে তো বাবা একটা ছিল, তা পূরণ হওয়া অসম্ভব। ভয়ঙ্কর পথের দিশারি থাকলেও সে ইচ্ছে পূরণ হওয়ার কোনো পথ নেই। কি কাও বাবা, আল্লাহ চাইলে সেকেন্ড এসব পরিবর্তন হইতে পারে। আচ্ছা যাই, আমার খুব খিদে পেয়েছে। বৃদ্ধা চলে গেল। প্রহর এক পলক তাকিয়ে ভাবল, 1 সেকেন্ডে ভাগ্য পরিবর্তনের মতো এত ভালো কপাল আমার জুটবে না। তখনই পাভেল আর আসিফ ওই পাশ থেকে আসলো। প্রহরকে মাথা চেপে ধরে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? আবার মাথা ব্যথা শুরু হয়েছে? প্রহর উত্তর দিতে পারছে না, ব্যথা চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আসিফ ওকে নিজের কাঁধে নিল। পাভেল স্টেশনের দোকান থেকে একটা নবরন্ত তেল এনে মাথায় দিয়ে মালিশ করতে লাগল। সে চোখ বুজে আছে। হঠাৎ কি মনে হতে ফোনটা বাহির করল। ফোন অফ করে রেখেছিল বিধায় অন করল। অন করতেই চোখ বিস্মিত হল, বাড়ি থেকে এত কল এসেছে কেন? মিলন, পিয়াস, বড় মামা, ছোট মামা সকলে কল করেছে। প্রহর মাথা উঠালো, কল লাগালো পিয়াসের ফোনে। তার বুক ধুকফুক করছে, কিছু হয়নি তো আবার? কয়েক সেকেন্ড পর রিসিভ হলো। শাহানার কান্না প্রথমে কানে আসলো, তার বুকের ধুকফুক বাড়ল। পিয়াসের উত্তরে সে আরও চমকে উঠল। বিস্তারিত বলার সময় নেই, কোথায় আছিস? বিরামপুর হসপিটালে আয়, তারপর সব কথা হবে। প্রহর ফোন রেখে হন্তদন্ত হয়ে ব্যাগ কাঁধে নিল। আসিফ পাভিল কিছু বুঝতে পারছে না। কি হলো? উঠছিস কেন? কি বলবো পিয়াস ভাই? প্রহরের পিছু পিছু ওরা দুজনেও ছুটল। একটা রিকশায় উঠে পড়ল। স্টেশন থেকে হসপিটালের দূরত্ব খুব বেশি নয়, তবুও যেন আজ রাস্তা ফুরোচ্ছে না। এই জন্যই বোধহয় বলে, অসহায়ত্বের সময়েও দুটোই পথ দীর্ঘ হয়। শার্লিনকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। শাহানা সেই থেকে কেঁদে চলছে। সুচরিতা বেগম ডাকে সান্ত্বনা দিচ্ছে। এত রাতে হসপিটালে পাশ থেকে কুকুরের ডাক ভেসে আসছে। শাহানার বুক ধুক করে উঠল, কান্নার রেশ বাড়ল। গ্রামে গুরুজনেরা বলে, বিপদের সময় কুকুর ডাকা ভালো না, সেটাকে অশনি সংকেত হিসাবে নেয়। পিয়াস আর সানোয়ার ছোটাছুটি করছে, মাঝে মাঝে উকি দিচ্ছে কেবিনে। তখনই প্রহর আর ওর বন্ধুদের আগমন হলো। কি হয়েছে শার্লিনের? কোথায় ও? তার আগে বল, তুই কোথায় গেছিলি? সবাই যখন চিল্লাচিল্লিতে ব্যস্ত, তখন তোরা কেউ বাড়ি ছিলি না। পাভেলের একটা চাকরি পরীক্ষা পড়ে যায়, এজন্য ওকে স্টেশনে রাখতে এসেছিলাম। প্রহরের উত্তরে বাড়তি কথা আর কেউ বলল না। এই সময় কেউ বেশি খেয়ালও করল না। তার মধ্যে শামশের দেওয়ান আর সুলাইমান দেওয়ানও এসে হাজির হলো। ডাক্তার কেবিন থেকে বেরোলো, সবাই ছুটে গেল। শাহানা আগেই ঢুকল কেবিনে। ডাক্তার বলল, সে বিপদমুক্ত আছে, একবারে কয়েকটা ঘুমের ওষুধ খাওয়ার জন্য এমন অবস্থা হয়েছে। ভাগ্য ভালো, ওয়াশ করতে হয়নি, এখনো ঘুমেই আছে। স্যালাইন দিয়েছি, শেষ হলেই নিয়ে যেতে পারবেন। সকলের মন থেকে বিপদের শঙ্কাটা গেল, হাঁপ ছাড়ল কেউ। সুচরিতা বেগমও কেবিনে গেল, শমশের দেওয়ানু ছেলেরা বাহিরেই থাকল। পিয়াস কপালে হাত ঠেকিয়ে হসপিটালের বারান্দার বেঞ্চে বসে পড়ল। মনের মধ্যে তার তোলপাড় চলছে। প্রহর এখনও কিছু বুঝতে পারছে না। সে পিয়াসের পাশে বসল। পিয়াস তার চোখে মুখে জানার আগ্রহ দেখে সত্যিটা বলে দিল। প্রহর নিজেও চমকালো, এমন তো হওয়ার কথা নয়। শার্লিন কি মিথ্যে বলছে, নাকি সত্যিই মনের মধ্যে ছিল সে, না তার মন অন্য কিছু বলছে? সবার মুখে বিষাদ লেগে থাকলেও পাভেল আর আসিফ খুশি হল। আশার আলো বোধহয় একটু দেখল। শার্লিনকে পছন্দ না করা আসিফও তার ভালোর প্রার্থনা করল। প্রহর বেঞ্চ থেকে উঠে পড়ল। পিয়াসের অবস্থা সে বুঝতে পারছে, কিন্তু কিন্তুর উত্তর একমাত্র শার্লিন জানে। এখন অপেক্ষা ওর জ্ঞান ফেরা। একবার হাতঘড়ির দিকে তাকালো, সময় এখন 2:40। প্রহর হসপিটাল থেকে বেরিয়ে গেল কোথাও। আসিফ আর পাভেলও তার পিছু নিল। শমশের দেওয়ানের মধ্যে ভুলে গেল প্রহর কোথায় ছিল এই প্রশ্নের কথা। ভোর হতে চলল, এখনও কারো চোখে ঘুম নেই।
মিথি অনিমার কাঁধে মাথা রেখে বসে আছে। পাশে বিনু ফুফু তার মেয়েকে নিয়ে শুয়েছে মাত্র। মোহনিয়া বেগমা বাড়ি গেছে ওদিকে কি হলো তা জানতে। অনিমা পিন পিন নীরবতা ভেঙে হঠাৎ করে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, শার্লিন আপা সত্যি কি পিয়াস ভাইকে ভালোবাসে? চিঠিতে তো লেখা আছে তাই। আমার সাথে পিয়াস ভাইয়ের বিয়ে নিয়ে সে নিজের চোখে দেখতে পারছে না বলেই এমন করেছে। যদি আমায় আপা নিজে বলতো তবে আমি এই বিয়ে ভেঙে দিতাম। শেষ সময়ে এসে এমন কেন করলো? হয়তো সাহসের অভাবে, নয়তো বা অন্য কোনো কারণে। অন্য কারণটাই জানতে চাই। তোর কি হবে? এসব ঝামেলার মধ্যে মান সম্মান নিয়ে টানাটানি হবে, মানুষ তখন আঙুল তুলবে। চিনিস তো গ্রামের মানুষ কেমন, তারা সামান্য ভুল পেলেই সামনে এসে আঙুল তুলে কথা বলবে। যাদের যোগ্যতা নেই পিছনে কথা বলার, তারাও বলবে। মিথি কাঁধ থেকে মাথা তুলল, অন্য সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলল। সকালের অপেক্ষা করছি, কিছু অনুভূতি আমায় তাড়া করছে, মনের ভেতর তোলপাড় চলছে। কি করি বলতো? সহজ জীবনটা হঠাৎ এত জটিল কিভাবে হলো? অনিমা নিরুত্তর। কি বা বলবে? আজ একসাথে এত সব সত্যি নাকি মিথ্যা যাই হোক, একসাথে প্রকাশ পেয়ে মতিষ্কে ভার দিচ্ছে। কোনটা সঠিক কেনটা ভুল তা বিঝা মুশকিল। অনিমা একবার বিনুর দিকে তাকালো। সে তার মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়েছে। প্রহর ভাই যদি সত্যি ভালোবাসে তবে প্রকাশ করল না কেন? অনুভূতির মূল্য পাবে না তাই। প্রহর ভাইকে তো সবাই খুঁজল, তিনি হয়তো দূরে যেতে চেয়েছিলেন, তোকে অন্যের হতে দেখতে পারবেন না বলে। শার্লিন এখন ঠিক আছে, চোখও খুলেছে। স্যালাইন শেষ হলেই সকালে নিয়ে আসবে। মোহনিয়া বেগমের কথায় মিথি শান্তি পেল। সবকিছুর ঊর্ধ্বে হল শার্লিন আপা সুস্থ হওয়া। বিনুর ঘুম ছুটে গেল। সবাই যখন শার্লিনের সঙ্গে দেখা করতে যাচ্ছে, পিয়াস কেবল বাহিরে দাঁড়িয়ে আছে। শমশের দেওয়ান আপাতত নিশ্চুপ। কেবিনে যখন গেলেন শার্লিন ভয়ে ছিল। শমশের দেওয়ান এ বিষয়ে কিছু জিজ্ঞেস করেনি, শুধু জিজ্ঞেস করল এখন কেমন লাগছে তার। মাথা নাড়িয়ে উত্তর দিল। প্রহর আসার আগে আগেই পিয়াস আসলো। শাহানা এবং সুচরিতা বেগমকে বাহিরে যেতে বলল। শার্লিনের সাথে তার একা কথা আছে। পিয়াস কেবিনে আসতেই শার্লিন মাথা অন্য পাশে করল। চোখ বন্ধ রেখে উত্তর খুঁজছে এখন কি বলবে। জীবনের রিস্ক নিতে পারলে প্রশ্নের কেন ভয় পাচ্ছিস? নিজের সত্তা উত্তর দিল। সাহস জুগিয়ে চোখ খুলল, তাকালো পিয়াসের দিকে। সেও অধীর আগ্রহে তাকিয়ে আছে। কেন করলি এরকম? আগে বলতে পারতি। কখনো তো মনে হয়নি আমায় পছন্দ করিস। জানিস তো মিথিকে পছন্দ করি। তুই আরও সাথে সাথে থাকতি, ভাবতাম সবই জানতি, উৎসাহ দিতি। শার্লিনের কথার বাঁধ ভাঙল। চুপ থাকার সময় আর নেই। আপনি শুধু মিথিকে পছন্দ করেন বাড়ি থেকে ওর সাথে বিয়ে দিবে বলেছে বলে, কিন্তু আপনি কি জানেন আপনার থেকে শতগুণ বেশি কেউ একজন তাকে ভালোবাসে, তাকে না পাওয়ার যন্ত্রণায় প্রতিনিয়ত পড়ে। আপনার অনুভূতি সামান্য, তার অনুভূতি আর ভালোবাসার কাছে। এর পরেও তার ভালোবাসা অবহেলিত, কেবল প্রকাশ না করাতে। আর আপনার মতো বাবা মা, পরিবার, ক্যারিয়ার আর মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ধন সম্পত্তি না থাকার কারণে। আপনি মিথিকে পছন্দ করেন শুনে সে তার অনুভূতি ব্যক্ত করেনি। বাড়ির সকলে আপনার সাথে মিথির বিয়ে হোক বলে সে চুপ থেকেছে। ভালোবেসে এত স্যাক্রিফাইস কে করে পিয়াস ভাই? আপনি তাকে সাধনা ছাড়াও পেয়ে যাচ্ছিলেন, অথচ কেউ একজন কত শতদিন চেয়েও পায়নি। মানিক মামা সব জেনেই তোমার সাথে মিথির বিয়ের কথা আগে বলেছে, যাতে সে এগোতে না পারে। পিয়াস নিস্তব্ধ হয়ে শার্লিনের কথা শুনেছে। সবটুকু শোনার পর বিস্ময় নিয়ে চেয়ে আছে। কথাটা যেন গলায় আটকে আছে। কে সে? প্রহর ভাই। পিয়াস খানিকটা চমকে উঠল, পিছিয়ে গেল 2 কদম। মতিষ্কে এই কথাগুলো সহ্য করতে পারছে না। সে কি শুধু পছন্দ করে? পছন্দও একদিন ভালোবাসায় রূপ নেয়। যেদিন সুচরিতা বেগম বলেছিল মিথির সাথে বিয়ের কথা, তারপর থেকে মনে মিথির জন্য অনুভূতি জমিয়েছিল। এটা কোনো অন্যায় নয় যে মাস হোক বা বছর পর তার হবে অনুভূতি সৃষ্টি করা সম্পর্কের জন্য ভালোই ছিল। কিন্তু এত কিছু তো সে জানত না। প্রহরের বিষাদ মুখের কারণ তবে এই? পিয়াস আর কোনো প্রশ্ন করতে পারল না। পিয়াস ভাই, আপনি দয়া করে মিথিকে বিয়ে করবেন না। প্রহর ভাই জীবনে কিচ্ছু পায়নি, শুধু হারিয়েছেই। এইবার অন্তত সামান্য সুখটুকু তার নামে করে দিন। আপনার সব আছে, এক ব্যথা মুছতে 100 জন আপনার পাশে দাঁড়াবে, কিন্তু তার পাশে কে দাঁড়াবে? প্রহর দরজার কাছে দাঁড়িয়ে শুনল। এক পলক তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। শার্লিন অসহায়ের ন্যায় তাকিয়ে থাকল। শেষ পর্যন্ত মিল হবে তো? কেন করলি এরকম? আমি যে ভাবছি তা কি ঠিক? আচমকা প্রহরের প্রশ্নে শার্লিন ঘুরে তাকাল। তার দিকে তাকিয়ে হেসে বলল, ফিরে আসলেন? যাক,
এবার না হয় জোড়া নিয়ে ফিরবেন একেবারে। ভনিতা ভালো লাগছে না। জীবনকে ছেলে খেলা, এসব করার দরকার ছিল কিছু? আপনি বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ, বুঝতে পড়েছেন যখন, তখন আর কি বলার আছে। আপনি ভালো মানুষ, এজন্য ভালোবাসা ত্যাগ করে মহান হতে চেয়েছিলেন। আমি তাতে বাধা দিলাম। জীবন তো ছোটবেলায় বাঁচিয়েছিলেন, সেই জীবন বাজি রেখে আপনার মুখে হাসি ফুটলে ক্ষতি কি? ভালোবাসা ত্যাগ করে মহান হওয়া যায় না, আপনি কি তা জানেন? আপনি কারো মন ভাঙতে চাননি, আমি না হয় খারাপ হয়ে মন ভাঙলাম। খারাপ হলে যদি ভালো কিছু হয় তবে ক্ষতি কি? প্রহরের রাগ লাগছে, আবার খারাপও লাগছে। মেয়েটা তার জন্য জীবন বাজি রেখে এসব সাজিয়েছে, কিন্তু তার কিছু হয়ে গেলে তখন কি হতো? ভালোর পরিবর্তে আরও অপরাধী বানিয়ে যেত। সকাল ৮টা, হসপিটাল থেকে শার্লিনকে নিয়ে বাড়ি আসলো মাত্র। এর মধ্যে আত্মীয়, গ্রামের মানুষ সকালের মধ্যে কৌতূহল কাজ করছে, একে অন্যের কানে ফিসফিস করছে। আলোচনা সমালোচনা এড়িয়ে শার্লিনের ঘরে বৈঠক বসল। ঘরের দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতরে বাড়ির পুরুষরা মানিক, মিথি, শার্লিন ও শাহানা রয়েছে। মিথি শার্লিনের পাশে বসে, প্রহর দাঁড়িয়ে আছে নিশ্চুপ। মিথি একবার তাকালো, পিয়াস খেয়াল করল সব কিছু। সকলেই শার্লিনের চিঠি পেয়েছে বিধায় আপাতত তাকে আর জিজ্ঞেস করেনি কিছু। যা জানার হসপিটালে জেনে নিয়েছে। পিয়াসও বলেছে তার বক্তব্য। শমশের দেওয়ান বলে উঠল, এখন একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। মানিক, বলো কি করবে? পিয়াসের সাথে আলাদা কথা হয়েছে, তার মত মানলেই মনে হয় ভালো হবে। কি বিষয়ে? শার্লিন যেহেতু চায় পিয়াসকে, তাই সিদ্ধান্ত নিয়েছি শার্লিনের সাথে পিয়াসের বিয়ে দেব, আর মিথির সাথে প্রহরের। তাহলে এতে কোনো ঝামেলা থাকলো না, বড় বৌমার কথাও থাকলো, মিথি এই বাড়ির বউ হবে। প্রহর স্বাভাবিক আছে, এসবের পর এমন কিছু হবে আগেই ভেবেছিল। মানিকের এই মত পছন্দ হল না, সে উঠে পড়ল। সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে বলল, দুঃখিত বড় আব্বা, আপনার সব কথা মানলেও এই কথা রাখতে পারছি না। পিয়াসের সাথে শার্লিনের বিয়ে দেন, সমস্যা নেই। আমি আমার মেয়েকে তার সাথে বিয়ে দিতে রাজি নয়। ঘরে উত্তপ্ততা ছড়ালো। মিথি আর শার্লিন শুনছে। শমশের দেওয়ান প্রশ্ন করল, কেন? প্রহর খারাপ কিসে? কোনো খারাপ কিছু দেখেছ? রক্ত কথা বলে বড় আব্বা, এই কথাটা আপনি না মানলেও আমি মানি। যার বংশ যেমন সে তেমন হবে না, তার কি গ্যারান্টি? যেমন বাপ তেমন ছেলেও হতে পারে। তাছাড়া আমি বাবা হয়ে মেয়েকে বেকার কারো হাতে তুলে দিব না নিশ্চয়ই, যেখানে ব্যবসায়িক চাকরিজীবী পাত্রের সন্ধান আসে। মানিকের কথায় প্রহর ব্যঙ্গাত্মক হাসল। যে মানুষটার সাথে তাকে জড়াচ্ছে, নিজেও সেই ব্যক্তিকে ঘৃণা করে। পরিস্থিতি এখন এমন নেই মানিক, এটা মান সম্মানের প্রশ্ন। বিয়ে না হলে মেয়ের দিকে আঙুল তুলবে। শমশের দেওয়ানের প্রত্যুত্তরে কিছুক্ষণ ভেবে উত্তর দিল, যদি তাই হয় তবে রুহেলের সঙ্গে মিথির বিয়ে দিব। আমি ছোটজনের সাথে কথা বলে আসছি। মানিক ঘর থেকে বেরিয়ে গেল। শমশের দেওয়ান ভাবছে বসে। বাকি সবাই দর্শক। পিয়াস একবার প্রহর আর মিথির দিকে তাকিয়ে বাহির হয়ে গেল। শার্লিন অসুস্থ, শরীর কাঁপছে। মায়ের গায়ে হেলান দিয়ে ভাবল, তবে কি এত চেষ্টা করেও শেষটা সুন্দর হবে না? মানুষের মুখ বন্ধ করতে এবং শেষ সম্মান বাঁচাতে মানিক শেষে রাজি হয়েছে। মন থেকে না হলেও চাপে পড়ে হলেও হয়েছে। পিয়াস বুঝিয়েছে এবং জবাব চেয়েছিল তিনি কেন প্রহরকে ফিরিয়েছিলেন। প্রহর যখন মিথিকে বিয়ে করতে চায় বলেছিল, মানিক সাহেব তখনই তাকে মানা করে দেয়। আর এও বলে, মিথি কিংবা এই বাড়ির কাউকে এই বিষয়ে জানালে মিথির বিয়ে তখনই দিয়ে দিবে। তার বংশ খারাপ, বাবা খারাপ, এরকম অনেক কিছু বলে অপমান করেছিল। এরপর আর প্রহর কিছু বলেনি। পরের বার এসে শোনো পিয়াসের সাথে বিয়ে ঠিক হয়েছে এবং মিথির ম্যাট্রিক পরীক্ষা শেষ হলে বিয়ে হবে। সকলে এতে খুশি। প্রহর এতে আরও সরে গেল। তবে অনুভূতিরা তো জেকে ধরল। মানিক সাহেবের প্রহরকে অপছন্দের আরও একটি কারণ হল, প্রহরের মা পরমাকে পছন্দ করত, কিন্তু পরমা তাকে সে চোখে দেখেনি এবং প্রত্যাহার করেছিল। বিয়ে করেছিল পরিবারের পছন্দে, সুখের বদলে প্রাণ হারালো। হয়তো সেই ঘটনার প্রতিশোধ নিতে এমন করেছে। পিয়াস নিজের কষ্ট চেপে নিজেকে স্বাভাবিক রেখেছে। সবাইকে বুঝাচ্ছে সে স্বাভাবিক এবং তার কোনো কষ্ট হচ্ছে না, খারাপও লাগছে না। অথচ তার ভেতর হাহাকার করছে। গ্রামে এই ঘটনা নিয়ে কানাঘুষা চলছে, কিন্তু সাহসের অভাবে সামনে বলতে পারছে না। দেওয়ানবাড়ির সকলে স্বাভাবিক, তবে সুচরিতা বেগম ছেলের মুখ দেখে বুঝতে পারছে ছেলের অবস্থা কেমন। তিনি ছেলের কাছে গেলেন। পিয়াস তখন বিছানায় বসে আছে। তুই খুশি থাকবি মিথিকে ছাড়া? পিয়াস মায়ের মুখের দিকে তাকালো, মিথ্যে হাসি দিয়ে বলল, কেন থাকবো না আম্মা? আমার এই সিদ্ধান্তে যদি প্রহরের জীবনে আনন্দ আসে তবে ক্ষতি কি? সুচরিতা বেগম ঠিক বুঝল না, তাই জিজ্ঞেস করল,
মানে? প্রহর মিথিকে আমার থেকেও বেশি ভালোবাসে আম্মা। সুচরিতা বেগম চমকে উঠল। বিস্ময়তা আকাশ ছুল। তার জানার আগ্রহ দেখে পিয়াস সব খুলে বলল। সবকিছু কেমন গোলমালে লাগছে। তিনি ছেলের পাশে বসে মাথায় হাত রাখলেন। প্রহর কেন বলল না? সে কি আমাদের আপন মনে করে না? দোষ একা প্রহরের নেই, চাচা মানা করেছিল। আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি না আম্মা? বড় ভাই হিসেবে তাকে ভালো রাখা কি আমার দায়িত্ব নয়? সুচরিতা বেগম বাকরুদ্ধ। কি বলবেন ভেবে পেলেন না। ছেলের মুখের বুলি তাকে কষ্ট দিচ্ছে। পিয়াসু যে মিথিকে পছন্দ করে তা চোখ দেখে বুঝতে পারে, কিন্তু প্রহরও তার ছেলেই, সে হিসেবে তার কষ্টও মেনে নিতে পারবে না। তুমি যাও আম্মা, প্রহরকে এই পাঞ্জাবিটা দিয়ে এসো। আমি নিজের অন্য একটা পাঞ্জাবি পরে নেব। সুচরিতা বেগম পাঞ্জাবিটা হাতে নিয়ে বেরিয়ে আসল। চারদিকে আত্মীয় স্বজনের ভিড়। দুপুরের সময় আমন্ত্রিত সব মানুষ এসেছে। অনেকে খেয়ে চলে গেছে, আবার কেউ আছে। একটু পর বিয়ে পড়ানো হবে। মিথি আর শার্লিনকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মিথি নিশ্চুপ পাথরের ন্যায় বসে আছে। বিয়ের জন্য তাকে দেওয়া শাড়িটা শার্লিনকে দিয়ে নিজে তার মায়ের ২০ বছর আগের একটা শাড়ি পরেছে। পুরনো শাড়ি হলেও মিথির গায়ে বেশ ফুটে উঠছে। গায়ে কাঁচা হলুদের ছোঁয়ায় নাকি মেয়েদের সৌন্দর্য বাড়ে। সেই সৌন্দর্য দ্বিগুণ হয় বিয়ের সাজে। তার প্রমাণ প্রতিটা বাঙালি নববধূ। সব সামাল দিলেও বাহিরের মানুষ ফিসফিস শেষ হয়নি। তারা কানাঘুষা করতে থাকবে, এটা স্বাধীন। মিথি নড়ে চড়ে বসল। অনিমা পাশ থেকে বলল, তুই খুশি? আমি খুশি অখুশি কোনোটাই নয়। বাবার সিদ্ধান্তকে সম্মান করে বিয়েতে রাজি হয়েছিলাম, এখনও তাই। প্রহর ভাইকে পছন্দ করিস? মানিয়ে নিতে পারবি? অপছন্দের কারণ দেখি না। মানিয়ে নেওয়ার নামই মেয়েদের জীবন। আর তিনি তো আমায় ভালোবাসেন। আমি আজ বাসি না, কাল বাসতেও পারি। বিয়ের আগে প্রেমের চেয়ে স্বামী রূপে ভালোবাসাই শ্রেয়। অনিমা বেশ খুশি হয়েছে, তবে হৃদিতার মন খারাপ। অনিমা ওকে বলল, মন খারাপ কেন? পিয়াস ভাইয়ের সাথে আপার বিয়ে হলে ঠিক হতো। শার্লিন আপার সাথে হচ্ছে খারাপ না। প্রহর ভাই কি ক্ষতি করেছে শুনি? তিনি তোর আপাকে ভালোবাসে, বুঝলি? উনি কেমন মানুষ তা বুঝার ভার পমজনেরই আছে। অনিমা সেই ডায়েরিটার কিছু পাতা পড়েছে এবং শুনেছেও। মানুষ হিসাবে এবং ভালোবাসায় প্রহর ভাইয়ের মতো কেউ হবে না। অনিমার মনে হচ্ছে প্রহর লড়াই না করে ভালোবাসার মানুষকে পাচ্ছে। এটা ভুল ধারণা। পরে বুঝতে পেরেছে সে কি লড়াই করেনি, করেছে আড়ালে। ভালোবাসার লড়াই হয় প্রিয়জনদের সঙ্গেই। সেই প্রিয়জনদের সঙ্গে প্রকাশ্যে লড়াই করার ইচ্ছে তার ছিল না। তার দুঃখময় জীবনে কাউকে জড়াতে চাইছিল না। মন বলছিল আঁকড়ে ধরো, একবার হারিয়ে গেলে আফসোস শুধু রয়ে যাবে। এর পরেও অপেক্ষা করেছে। অপেক্ষা ফুরল, কিন্তু সেখানে পেঁচিয়ে গেল আপন মানুষরা। তাইও বাধ্য হয়ে দূরত্ব বাড়িয়েছিল। সবাই ভালো থাকুক, খুশি থাকুক, এটাই চেয়েছিল। লেখাগুলো পড়ে এমনই মনে হয়েছিল অনিমার। সন্ধে নেমেছে। নামাজ শেষ করে গ্রামের পুরুষরা সব আসলো। মসজিদের মাইকে বলা হয়েছিল বিয়ে পড়ানোর কথা এবং সবাইকে আসার জন্য। শমসের দেওয়ান এদিক ওদিক ছুটছে। মন মালিন্যতা, কানাঘোষা শেষ, পরিণয়ের সময় এসেছে। প্রহর দূর থেকে এক পলক তাকালো। বধূ সাজে তার শুকতারাকে অপরূপ সুন্দরী লাগছে। এই বহুরূপ তার জন্যেই। সবই জপন স্বপ্ন মনে হচ্ছে। আসিফ পাশ থেকে বলল, অবশেষে শুকতারা তোর হতে যাচ্ছে। শার্লিন মেয়েটা ভীষণ ভালো আজ মনে হচ্ছে। তার আত্মত্যাগে তোর পূর্ণতা। নিজের বোন হলেও হয়তো এতটা ভাবতো না, তাই না? ছোটবেলা থেকে তার টান আমার প্রতি বেশি। ভাই ভাই করে মুখে ফেলা তুলত। পিয়াস ভাই বড় হলে তাকে এত বলতো না। বড় হয়ে বাড়ি কম আসতাম, কথাও কম হতো। তবুও যখন আসতাম, খালামুড়ি থেকে কত কিছু বানিয়ে রেখে দিত। তার মতে বোন সবার হোক, তার মতো বোন সবার হোক। ওর কাছে কৃতজ্ঞতা আমার সারা জীবন থাকবে। তখনই পিয়াসের মুখখানা চোখে পড়ল। ভাবল, পিয়াস ভাইয়ের কাছে কি অকৃতজ্ঞ কিংবা প্রতিদ্বন্দ্বী হিসেবে রব? তার চোখে অভিমান স্পষ্ট। অভিমান কি আমার প্রতি, নাকি যাওয়ার জন্য? মিথি আর শার্লিনকে একসাথে বসানো হয়েছে। পাশে অনিমা, হৃদিতাও আছে। হৃদিতা কালকে থেকে কিছু বুঝতে পারছে না। সবটা কেমন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সবটা খোলসা নয় তার কাছে। শার্লিন অসুস্থ শরীরে মিথির দিকে তাকালো, বলল, মনে অনেক প্রশ্ন আছে। বিয়ের পর প্রহর ভাইকে করিস, উত্তর পেয়ে যাবি। এরপরও আমায় খারাপ মনে হলে মুখ ফিরিয়ে নিস। মিথি বাম পাশে শার্লিনের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। তখনই কাজীর আগমন হলো। ওদিকের কাজ শেষে মিথির সামনে গিয়ে বলতে থাকলো বিয়ের পড়ানোর নিয়ম। প্রহরের কবুল বলা শেষে মিথিকে বলল। মিথি কোনো ভনিতা ছাড়াই
এক নাগারে বলে উঠল, আলহামদুলিল্লাহ। একসঙ্গে উচ্চারিত হল। কেউ আনন্দিত হল, কেউ বা বুকের ভেতর তীব্র ব্যথা লুকিয়ে হাসল। এর পরের পালা আসলো শার্লিনের। এভাবে দুটো বিয়ে সম্পূর্ণ হল। কেউ হারালো, কেউ বা পেল, কেউ বা নিজের ভালো থাকা বলি দিল। চারদিকে উচ্ছ্বাস, সকলের ভিড়। চেনা মানুষকে নতুন রূপে দেখতে। বিয়ে পড়ানো শেষে জামাই বউদের একসাথে বসানো হলো। চারজনের মধ্যে কারো মুখে হাসির রেখাটুকু নেই। সবাই নিশ্চুপ, গম্ভীর। সমস্ত নিয়ম শেষে মেয়ে বিদায়ের সময় এলো। কাছাকাছি হলেও মেয়েকে বিদায় দিতে হবে। মানিক সাহেব বিষণ্ণ হয়ে মেয়ে প্রহরের হাতে তুলে দিল, বলল, ভালো না রাখতে পারলে তার বাবার ঘরে দিয়ে যাবে। প্রহরের বিষণ্ণ ঠোঁটে হাসি ফুটল। মিথির হাতখানা তার হাতের ওপর। ঠোঁট ভেঙে হেসে উত্তর দিল,